প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 123তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারাও আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে থাকুন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে পাঠিয়েছেন আব্দুর রাহিম। ঘটনাটি উনি ওনার নানির মুখে শুনেছেন। ঘটনাটি ওনার নানির সাথেই ঘটেছিল। সময়কালটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগে। তখন ওনার বয়স 13-14 বছর। ওই সময় কিন্তু গ্রামে বিনোদন বলতে এই যাত্রাপালা, এছাড়া কিন্তু ওইরকমভাবে বিনোদন পাবার কোনো সুযোগ থাকতো না। শহর এলাকায় তো বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল। ওই সময়ে যারা সিনেমা দেখার সুযোগ পেতেন যেতেন। গ্রামে মাঝে মাঝে ওই সময়ে যেই ধরনের প্রজেক্টর ছিল, এখনকার আধুনিক প্রজেক্টর কিন্তু তখন ছিল না। তখনকার প্রজেক্টরগুলো ভিন্ন। মাঝে মাঝে এই ছোট আকৃতির প্রজেক্টর নিয়ে আসা হতো। এটাও কিন্তু বেশ ব্যয়বহুল ছিল। যা একটু ধনী ফ্যামিলি আছেন তারা এটা নিয়ে আসতেন। ওই গ্রামে রাতের বেলা প্রজেক্টরে সিনেমা দেখানো হবে। এখন এই যে নানি তো যাবেন। যখন নানি তার বাবাকে বললেন, ওনার বাবা বললেন যে না, কোনোভাবেই যাওয়া যাবে না, মেয়ে মানুষ এত রাতের বেলা, এই সিনেমা শেষ হতে হতে দেরি হয়ে যাবে, আমরাও ওখানে কেউ যাচ্ছি না, তোমাকে যেতে হবে না। এদিকে নানির তো মন খারাপ, উনি দেখতে যাবেনই। ওনার বাসার কাছাকাছি ওনার আরেকজন বান্ধবী আছে, তার নাম হচ্ছে রাবেয়া। তো আমরা রাবেয়াকেও নানি বলে সম্বোধন করব। তো উনি রাবেয়া নানিকে বললেন যে রাবেয়া তুই যাবি নাকি? তখন এই রাবেয়া নানি বললেন যে হ্যাঁ আমিও যাব। এদিকে এই রাবেয়া নানিও উনি ওনার বাবার কাছ থেকে অনুমতি চেয়েছেন, তার বাবাও অনুমতি দেয়নি, যে না যাওয়া যাবে না। কি করা যায়? দুজন মিলে বুদ্ধি করেছেন যে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আমরা বের হব। কেননা ওই সময়ে মোটামুটি সন্ধ্যার পর থেকে এশার আজানের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে ফেলতো, এশার নামাজ পড়ে সবাই শুয়ে পড়তো। আর রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত। পরের দিন জুম্মাবার। আর মোটামুটি সবাই তো শুয়ে পড়েছে এমন একটা সময়। তখন এই দুইজন যাবার একটা চিন্তা করেছেন। কথা ছিল এই যে রাবেয়া নানি উনি এসে এই যে আব্দুর রহিম ভাইয়ের নানিকে ডাকবেন। আব্দুর রহিম ভাইয়ের নানির নাম ছিল মিম, মানে ওনার ডাক নাম ছিল মিম। এই মিম নানিকে ডাকবেন। সত্যি রাতের বেলা আস্তে আস্তে ওই রাবেয়া নানি ঘর থেকে বের হয়ে এসে এই মিম নানির ঘরে যে মানে জানালা, এই জানালায় টকটক করে টোকা দিয়েছেন। তো ওনাদের যে ঘর, ওই জানালায় কিন্তু শিক ছিল না, অর্থাৎ জানালার যেই পাল্লা, এটা খুললে কিন্তু অনায়াসেই বাইরে বের হওয়া যেত। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। মিম নানি ওই জানালা দিয়ে বাইরে লাফ দিয়েছেন। তো যখন লাফ দিয়েছেন তখন মিম নানি বুঝতে পারলেন ওনার এক পায়ের নিচে বড় আকৃতির একটা ব্যাঙ পড়ে গেছে। বড় সাইজের ব্যাঙ তো বিভিন্ন জায়গায় থাকে। এই ব্যাঙটা যখন পায়ের নিচে পড়েছে, ব্যাঙটা তার মতো করে একটা শব্দ করেছে, আর ওই পায়ের চাপা খাওয়ার কারণে ব্যাঙটা ওখানেই মারা গেছে। মিম নানি আর রাবেয়া নানি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন নাই, কারণ এরকম উপর থেকে লাফ দিয়েছেন, পায়ের নিচে পড়ে মারা গেছে, এটা নিয়ে তো ওরকম দুশ্চিন্তা করার কিছু নেই। তো ওনারা চলে গেছেন সেখানে। ওনারা যখন ঘর থেকে বের হয়েছেন তখন রাত 9টা বাজে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাত 9টা তেমন কোনো রাত না হলেও ওই সময়ের গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে রাত 9টা কিন্তু অনেক রাত। তো ওনারা দুজন কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে, এটা দূরত্ব আধা কিলোমিটারের মতো। এটা তো অনেক দূর, এটাও বলা যাবে না, বা আধা কিলোমিটার থেকে কিছুটা বেশি হতে পারে।
তো ওনারা গিয়েছেন, ওখানে যাওয়ার পর দেখলেন যে আশেপাশের বাড়ি থেকেও মহিলারা আসছেন, বাচ্চারাও আসছেন, পুরুষরা আছেন আর এক পাশে। তখন ওই যে ওই ছোট প্রজেক্টরে সামনে পর্দা দেয়া থাকে, সাদা এক ধরনের পর্দা, আমরা দেখেছি প্রজেক্টরে যেই ধরনের কাজগুলো হয়ে থাকে ওই সময় প্রেক্ষাপট যেরকমটা ছিল আর কি। তো প্রজেক্টরে সিনেমা দেখানো হচ্ছে, তো ওনারাও দেখেছেন। মোটামুটি প্রায় 2.5 ঘন্টা প্লাস এরকম একটা সময় সিনেমা ওনারা দেখার পর এখন যে যার মতো তো বাড়ি চলে যাবে। এদিকে এই রাবেয়া নানি আর মিম নানি ওনারা দেখেন যে ওনাদের বাড়ির আশপাশ থেকে কেউই আসে নাই, সবাই তো যে যার মতো বাড়িতে চলে গেল। যেই বাড়িতে এটা আনা হয়েছিল তারাও এই জিনিসটা ক্লোজ করে ঘরে নিয়ে গেছেন। এখন ওনারা তো এই দুজন ছাড়া ওই দিকে যাওয়ার মতো কোনো লোকজন নাই, কি আর করা, যেহেতু দুজন ছিলেন দুজনই হাঁটা ধরেছেন। তো ওনারা যেই পথ দিয়ে আসলেন, পথের একটা জায়গায় একটা মোটামুটি সাইজের বট গাছ আছে। তো ওই বট গাছের নিচে কিন্তু অনেকেই বসে বিশ্রাম নেয়, বাঁশ দিয়ে একটা মাচাও তৈরি করা আছে, ওখানে বসার জন্য পাশে একটা পুকুর রয়েছে। ওনারা চিন্তা করলেন যে এখানে একটু বসি, জিরিয়ে নেই, দেখি কোনো মানুষজন আসে কি না। মিনিট 10 বসলেন, বোঝা গেল যে কেউ আর আসবে না, সবাই ঘুমিয়ে পড়ছে, রাত তো তখন অনেক হয়ে গেছে। ওনারা 9টার সময় রওনা দিয়েছেন, অতটুকু যেতেও তো তাদের সময় লেগেছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়েছেন, প্রায় 40-45 মিনিটের মতো ওনারা সময় নিয়েছেন ওখানে যেতে। যাওয়ার পর সিনেমা শুরু হয়েছে, ধরলাম যে রাত 10টার দিকে এটা চালু করা হয়েছে, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 3 ঘন্টার সময় যদি আমরা ধরি। তারপর আবার হেঁটে আসছেন, তার মানে রাত প্রায় 2টোর কাছাকাছি বাজে, এমন একটা সময়। তো দুজন বসে আছেন, এমন সময় দুজন মিলে বুদ্ধি করছেন, একে অন্যকে বলছেন যে আচ্ছা, এই পথেই কিন্তু একটা বড়ই গাছ আছে, একটা কাজ করলে কেমন হয়, এই বড়ই গাছ থেকে আমরা কিছু বড়ই কুড়াই, কারণ ওই ভোরবেলা তো আর ঘুরে আসতে পারবো না, এই সুযোগে কিছু বড়ই কুড়িয়ে নিয়ে যাই একবারে। ভোরবেলা তো দেখা যাবে যে অন্য লোক চলে আসছে, তারা কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো ওই সময়টা কিন্তু বড়ই পাকার সময় ছিল আর কি। তখন দুজন মিলে পরামর্শ করলেন, হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা এই বড়ইটা একবারেই কুড়িয়ে নিয়ে যাই। এরকম চিন্তা করতে করতেই হঠাৎ করে দেখেন যে দূর থেকে একটা হারিকেনের আলো ভেসে আসছে। মানে ওনারা যেই পথের দিকে যাবেন, ওনাদের বাড়ির দিকে যাবেন, ওই দিক থেকে একটা হারিকেনের আলো দেখা যাচ্ছে। হারিকেনের আলোটা যতটুকু কাছাকাছি আসছে, মনেই হচ্ছে যে হারিকেনের আলোটা একজন ব্যক্তি ধরে রেখেছেন, একজন মানুষই হবেন এরকমই ধরে রেখেছেন আর কি, ভূত প্রেত বলে কিছু মনে হচ্ছে না। একটা পর্যায়ে বোঝা গেল এটা আর কেউ না, এটা হচ্ছে এই যে রাবেয়া নানি, তার বাবা। রাবেয়া নানির বাবা, উনি পরবর্তীতে কি মনে করে ওই বেশ অনেক রাতেই রাবেয়া নানির ঘরে গেছেন, দেখেন যে রাবেয়া নানি নেই। তখন তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি হয়েছে, যে এ তো নিশ্চয়ই সেই সিনেমা দেখতে গেছে। তো যেহেতু দেখতে গেছেই, উনি চিন্তা করছেন যেহেতু দেখতে গেছেই, এখন আর মাঝপথে ওই সময় ওকে তুলে আনা ঠিক হবে না, শেষ হোক। ওনার একটা আইডিয়া ছিল কখন শেষ হতে পারে। এরপর উনি ওই হারিকেন নিয়ে বের হয়েছেন। তো এসে বলতেছেন যে এই কিরে, তোরা এখানে বসে আছিস কেন ওই বট গাছের নিচে? তখন ওনারা বলতেছেন যে সিনেমা দেখা তো শেষ, আসার পথে কোনো লোকজন পাই নাই। তখন এই যে রাবেয়া নানির বাবা যিনি, উনি বলতেছেন যে মারে, এত রাত্রে বাসায় যাবি, তোর বাবা কি জানে বের হয়েছিস? বলে না, জানে না তো। তখন উনি বলতেছেন তাহলে একটা কাজ কর, চল আমার বাসায় চল, তোরা দুজন একসাথে ঘুমিয়ে থাক, সকালে আমি তোকে বাসায় দিয়ে আসবো আর বলে আসবো, তখন তোকে কিছু বলবে না। তখন আবার এই মিম নানি বলতেছেন না কাকা, আমি আসলে বাসায় যেতেই হবে, রাত্রে যদি ফিরি নাই এমন কথা বাবা জানতে পারে তাহলে কিন্তু আপনার বলায়ও কাজ হবে না, কারণ ওনার হুকুম অমান্য করে বাইরে বের হয়েছি, বিষয়টা ভালো হয় না, আমি বাসায় চলে যাই। তখন উনি বলতেছেন ঠিক আছে চল, আমি যতটুকু পারি এগিয়ে দিয়ে আসি। কথাবার্তা বলতে বলতে একটা জায়গায় এসে এই রাবেয়া নানি তার বাবার সাথে তার বাড়ির দিকে চলে যান, আর এই যে মিম নানি উনি ওনার বাড়ির দিকে যেতে থাকেন। তখন কিন্তু বাসাটা মোটামুটি একদম কাছেই ছিল, মানে দেখা যাচ্ছে। হঠাৎ করে কি হয়, এই যে রাবেয়া নানি উনি ঘুরে এসে এই মিম নানিকে বলছেন, মিম চল বড়ই গাছের কাছে যাই। তখন এই মিম নানি বলতেছেন, হ্যাঁ রে রাবেয়া, তুই না তোর আব্বার সাথে চলে গেলি, আবার আসলি? বলে হ্যাঁ, আমি আব্বাকে বলছি যে আমরা তো একটা চিন্তা করছিলাম যে বড়ই পারবো, মানে বড়ই কুড়াবো যেগুলো পড়ে গেছে, কারণ ভোরবেলা তো আর আসতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে বললে আর উঠতে পারবো না, তো এই জন্য বড়ই কুড়িয়ে নিয়ে আসি। তখন আমার বাবা বলছেন যে ঠিক আছে যা তাহলে। এই কথা শোনার পর
মিম নানির কিছুটা খটকা লাগলেও তারপর আবার চিন্তা করেন ঠিক আছে যাই, বড়ই গাছ তো কাছেই, চলে যাই ওইখানে। তো উনি তখন এই রাবেয়া নানির সাথে ওই বড়ই গাছের নিচে গেছেন। বড়ই গাছের নিচে যাওয়ার পর ওনারা দেখলেন যে বড়ই গাছের নিচে বেশ কিছু বড়ই পড়ে আছে। তো ওনারা কি করেছেন, ওই বড়ইগুলো তোলা শুরু করেছেন। তো ওনাদের যে ওড়না ছিল ওই ওড়নার একটা অংশে ওই বড়ইগুলো তুলছেন। বড়ইগুলো তুলতে গিয়ে একটা জিনিস খেয়াল করলেন এই মিম নানি, সেটা হচ্ছে এই যে রাবেয়া নানি উনি বড়ই তুলছেন, মনে হচ্ছে এত দ্রুত তুলছেন। অনেক সময় আমরা যদি কোনো ভিডিওর স্পিড বাড়িয়ে দেই, অনেক দ্রুত গতিতে স্পিডটা হয়ে যায়, তখন আমরা দেখি না ওই ভিডিওতে থাকা সব কিছুই অনেক দ্রুত গতিতে চলছে। মনে হচ্ছে এই যে রাবেয়া নানি অনেক দ্রুত গতিতে বড়ই তুলছেন, এত দ্রুত গতিতে তুলছেন যেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আর উনি এই বড়ই তুলে যেখানে রাখছেন ওখানে অনেকগুলো বড়ই জমা হয়ে গেছে। এত দ্রুত গতিতে বড়ই তোলা দেখে তখন মিম নানির সন্দেহ হয়, ওনার বয়স 13-14 বছর হলে কি হবে, এতটুকু সেন্স তো তার ছিল যে এত দ্রুত কেউ আসলে বড়ই তুলতে পারে না। আর ওই সময় চাঁদের আলো যতটুকু ছিল বোঝা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। উনি খেয়াল করলেন যে এই যে রাবেয়া নানি উনি শূন্য থেকে সামান্য কিছুটা উপরে, উনি হাত পা নাড়াচাড়া করছেন, পায়ের কদম ফেলছেন, ঠিক যেভাবে আমরা মাটির উপর হেঁটে যাই, তবে ওনার পা এই মাটি থেকে কিছুটা শূন্যে। আর আরও একটা ব্যাপার হচ্ছে ওনার পায়ের যে গোড়ালিটা এটা উল্টো দিকে, যেমন আমরা শুনি না যে এই ভূত পেতনিদের পা উল্টো দিকে ঘোরানো থাকে, ওই রকম। তো এইটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। কিন্তু এখন ভয় পেলে কি হবে, উনি যদি এটা বুঝতে পারেন যে এখন মানে ওই জিনিসটা যদি বুঝতে পারে যে সমস্যা হয়ে যাবে না, তখন উনি এটা বুঝতে দিচ্ছেন না। উনি বলতেছেন যে আরে রাবেয়া, যা হওয়ার হয়েছে, চল বাড়িতে যাই। কিন্তু ওই রাবেয়া নানির যেই অবয়বটা সে বলছে আরে না, আরও কিছুক্ষণ তোল, সময় আছে তো, এখনও অনেক সময় আছে। তখন এই মিম নানি বলছেন না রে, আমি আর তুলব না, আমার যা হওয়ার হয়েছে, আমি এখন বাসায় যাব। তো এরকম বলতেছেন আর কি, এরকম মানে মিম নানি বলতেছেন। আর ওইদিকে ওই জিনিসটা বলতেছে যে না, আরও তোল, আরও তোল, আরও অনেক বড়ই আছে, ওই সামনের দিকে গিয়ে দেখ আরও অনেক বড়ই আছে। তো অন্ধকারের ভিতরে সামনের দিকে বড়ই আছে, এইটা তো রাবেয়া নানির জানা থাকার কথা না। তখন কি করবেন উনি তো বুঝতে পারছেন যে এখন কি করি, একটা ফাঁদে তো পড়ে গেছি। এদিকে বাড়ির লোকজনও জানে না, একদম বাসার কাছ থেকে আবার এদিকে ঘুরে আসেন, এখন কি করা যায়। তখন এই যে মিম নানি উনি ওইখান থেকে উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়। তবে ওইখান থেকে উনি যে কোন দিক দিয়ে দৌড় দিয়েছেন ওনার মাথায় আর ওটা কাজ করছে না, কারণ বাসা থেকে তো কিছুটা দূরেই আসছেন, ওইখানে তো ওই বড়ই গাছ। উনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথে কিন্তু একটা স্কুল ছিল, ওই স্কুলেই কিন্তু আবার ওনারা লেখাপড়া করতেন। ওই সময় হয়েছে কি, ওই স্কুলের যিনি দারোয়ান তার হাতে একটা স্টিলের টর্চ লাইট ছিল। তো উনি টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে দেখছিলেন যে কেউ আছে কি না। এই আলোটা খেয়াল করেছিলেন এই মিম নানি। উনি দূর থেকে চিৎকার দিয়ে বলতেছেন চাচা চাচা আমি মিম, আমি মিম। এদিকে ওই যে দারোয়ান যিনি উনি যে টর্চ লাইট আশেপাশে মারছিলেন যে আশেপাশে কেউ এলো কি না, তখন টর্চ লাইটটা ওইদিকে ধরেছেন। ধরার পর দেখতে পেলেন যে এই যে মিম নানি এগিয়ে আসছেন। তখন উনিও এগিয়ে গেছেন, কিরে মা তুই এত রাতের বেলা এখানে কি। তখন ওই ভয়ে তো এমন ভয় পেয়েছেন, শরীর কাঁপছিল থরথর করে, ওই অবস্থাতেই খুলে বললেন। তখন এই যে যিনি দারোয়ান ছিলেন উনি মিম রানীকে ওই রাত্রেই বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, তখনও বাড়ির লোকজন জানেই না যে মিম রানী ঘরেই নেই। ওনার ডাকাডাকি শুনে বাড়ির কয়েকজন বাইরে বের হয়ে আসে, এর মধ্যে তো এই মিম রানীর বাবাও ছিলেন। এসে দেখে এই অবস্থা, মেয়ে থরথর করে কাঁপছে। ওই অবস্থাতে ওনার জ্বর চলে আসছে আর কি, মানে নানির জ্বর চলে আসছে। আর যখনই ঘরের মধ্যে ঢুকছেন আর মিম নানি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে জ্বর যেহেতু চলে আসছে, বাড়ির লোকজন বুঝতে পারলেন যে এই জ্বর তো আসলে সাধারণ যে চিকিৎসাটা ভালো হবে না, ঝাড়ফুঁক করাতে হবে। নিশ্চয়ই ভয় পেয়েছে, আর ওই দারোয়ানও বলেছে যে ও ভয় পাইছে। তো ওই সময় আর বিস্তারিত তেমন কথা ওই দারোয়ান বলেন নাই, রাত হয়ে গেছিল। তো বাড়ির লোকজন তো বুঝতে পারছে যে ভয় পেয়ে এরকমটা হয়েছে। সকালবেলা যখন হুজুর নিয়ে আসা হয় তখন ওই হুজুর ঝাড়ফুঁক করলেন। এখন এইখানে একটা ঘটনা ঘটে গেছে, তা হলো যে এই যে
মিম নানি উনি যখন জানালা থেকে লাফ দিয়েছিলেন, লাফ দেওয়ার পর একটা ব্যাঙের উপর ওনার পা পড়েছিল, যার কারণে ব্যাঙটা মারা গিয়েছে। মূলত এই যে মিম নানি উনি যে ব্যাঙটাকে মেরে ফেলেছেন, এটা একটা জিনের সন্তান ছিল, বাচ্চা বয়সী একটা সন্তান ছিল আর কি। এই জিনটা মারা যাবার কারণেই এরা খুব ক্ষিপ্ত হয়েছে, অসাবধানতাবশত হলেও তারা খুব ক্ষিপ্ত হয়েছে, তাই এই মিম নানিকে ক্ষতি করার জন্যই এই কৌশল অবলম্বন করেছে। যখন রাবেয়া নানি তার বাবার সাথে চলে গিয়েছে, ওই সময় পর্যন্ত কিছু করতে পারছিল না। যখন তারা বট গাছের নিচে বসেছে তখন কিন্তু পরিকল্পনা করে ফেলেছে এখন ক্ষতি করব। এমন সময় ওই রাবেয়া নানির বাবা চলে আসে, জন্য করতে পারিনি। রাবেয়া নানির বাবা যখন রাবেয়া নানিকে নিয়ে একটু দূরে সরে গেছে, তখনই একটা জিন সে এই রাবেয়া নানির সুরত ধরে তাকে ওই বড়ই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে গেছে। আর এরপরই ক্ষতি করবে এমন একটা পর্যায়ে, বিশেষ করে ওই বড়ই তুলতে তুলতে অন্য আর একটা সাইডে নিয়ে যাওয়ার পরই ওনার বড় ধরনের একটা ক্ষতি করবে, এরকম একটা পরিকল্পনা ছিল। এর মধ্যে এই মিম নানি তো টের পেয়ে গেছেন, উনি উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন। আল্লাহর কি ইচ্ছা, ওই সময় এই যে দারোয়ান চাচাও উনিও আবার টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন, যার কারণে ওরা ওরকমভাবে ক্ষতি করতে না পারলেও নানির উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছিল, যার ফলে ওনার শারীরিকভাবে অনেক অসুবিধা হচ্ছিল। তবে আল্লাহর রহমতে হুজুর ওনার অনুগত যে জিনগুলো ছিল তাদেরকে দিয়ে ওই জিনদেরকে অনুরোধ করিয়ে একটা পর্যায়ে এই বিষয়টা সুরাহা করতে সক্ষম হন। তবে ওরা বলেছিল যেহেতু একটা জান চলে গেছে, যারের বিনিময়ে একটা সাদাকা দিতে হবে। সাদাকাটা কি? একটা খাসি সাদাকা দিতে হবে। ঠিক এমন একটা জায়গায় দিতে হবে যেই জায়গার নাম আমরা বলবো। তো ওইখানে কাছাকাছি একটা জায়গা ছিল, নাম হচ্ছে বালুরঘাট। এই বালুরঘাটের একটা জায়গায় এই জিনিসটা দিয়ে আসতে হবে, এবং দিয়ে আসতে হবে এই মিম নানিকেই। এখন মিম নানি যাবেন, যদি ওনার কোনো ক্ষতি হয়, তখন তারা বলেছে না কোনো ক্ষতি হবে না, যেহেতু বিষয়টা সুরাহা হয়ে গেছে আমরা কোনো ক্ষতি করব না। অসাবধানতাবশত হয়ে গেছে, অসাবধানতাবশত যদি মানুষও মানুষকে মেরে ফেলে, যেই পরিবারের লোক মারা গেল তাদেরও তো ক্ষোভ থেকে যায়, তারাও কিন্তু অনেক কিছু যুক্তি দিয়ে বুঝালেও বুঝতে চায় না। জিনেদের মধ্যে তো এটা হবেই, যেহেতু আমরা বিষয়টা মেনে নিয়েছি আর কোনো সমস্যা হবে না। সত্যি তাই। পরে ওই রাতের বেলা না, মানে ওই খাসি যখন রেডি হয়ে যায়, এরপরে মানে নির্দিষ্ট কোনো দিন ছিল না বা এমন কোনো সময় ছিল না, রাতের বেলা যেতে হবে, রাত 11টা-12টার দিকে গেলেই হবে। তো কাছাকাছি জায়গা পর্যন্ত পরিবারের অন্য সদস্যরা গেলেও একটা পর্যায়ে গিয়ে ওই মিম নানি নিজেই ওই খাসির দড়ি ধরে টানতে টানতে ওই বালুরঘাটের একটা জায়গায় গিয়ে ওই দড়ির সামনের দিকে যে খুঁটো রয়েছে এটা মাটিতে পুঁতে দিয়ে চলে আসেন। পেছন দিকে তাকানো বারণ না থাকলেও উনি বুঝতে পেরেছিলেন, যখনই ওই খাসি থেকে উনি মোটামুটি 100 ফুট দূরে এসেছেন, তখন ওই খাসির একটা আত্মচিৎকার, এরপরে আর কোনো শব্দ হয়নি। পরবর্তীতে ওখানে গিয়ে খাসির রক্ত, কোনো অন্য কোনো মানে মাংসের কোনো অংশ কিছুই পাওয়া যায়নি। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর একটা বিষয়, সেটা হলো এটা পরবর্তীতে জানা গিয়েছিল, এটাও খুব অদ্ভুত একটা বিষয়। তা হলো এই যে রাবেয়া নানি উনি যে ওনার বাবার সাথে আসলেন, আসলে কি ওইটা ওনার বাবা ছিল? এই বিষয়টা এইখানে একটা রহস্য। এটা অনেক দিন যাবৎ ওই ফ্যামিলির লোকজন স্বীকার করেনি বা কোনো একটা কারণে বলেনি। তা হচ্ছে এই যে রাবেয়া নানির যিনি বাবা, এইটাও নাকি অরিজিনাল বাবা ছিল না। মূলত রাবেয়া নানিকে বাড়ির পথ পর্যন্ত নিয়ে এসে একটা গাছের নিচে রেখে এই জিনিসটা নাকি চলে যায়। একদম বাড়ির কাছাকাছি তো রাবেয়া নানি তার বাবা মনে করেই, পরে আবার যখন তার সেন্স ফেরে ঘরে চলে গেছেন। আর ওনার বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেসও করেন নাই। উনি চিন্তা করছেন বাবা হয়তো আমাকে এখানে বসিয়ে রেখে ওয়াশরুমে গিয়েছে। আর ওনার যখন জ্ঞান ফেরত এসেছে তখনও দেখেন অন্ধকার, উনি মনে করেছেন যে আমি তো বাড়ির কাছেই আছি, ঘরে চলে যাই। এটা পরবর্তীতে বুঝতে পেরেছিলেন ঘটনাটাকে, উনি তো ওনার ঘরে চলে গেছেন, পরে ওনার বাবাকেও কিছু জিজ্ঞেস করেন নাই। মূলত এইটাও নাকি একটা অশরীরী ছিল। মূলত এটা যুক্তি করে রাবেয়া নানির থেকে মিম নানিকে আলাদা করার পরিকল্পনা করেছিল এবং অনুরোধ করেছিল, চল আমার সাথে চল, দুজন একসাথে থাকবি, সকালে দিয়ে আসবো। তখন যদি যেত তাহলে আরও বিপদ হতো। মানে এইখানে মজার একটা ব্যাপার,
ওই জিনিসটা রাবেয়া নানিকে একটা গাছের নিচে রেখে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিল। আর এই ঘটনাটাও জানা গিয়েছিল অনেক পরে। এটাই হচ্ছে এই ঘটনার অন্যতম আর একটা টুইস্ট। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 123তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 123তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাজ্জাদুন নূর মাসাদ। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায়। উনি মূলত ওনার খুব কাছের একজন বন্ধুর ঘটনা পাঠিয়েছেন। আর এই ঘটনাটি মাদ্রাসাকে কেন্দ্র করে। এই ঘটনার মধ্যে ভয়ের বিষয় যেমন রয়েছে, সেই সাথে এমন একটি আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যা আসলে আমাদের বোঝাটা জরুরি। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত 2016 সালের দিকে হয়েছিল। এক বৃহস্পতিবার এই মাসাদ ভাইয়ের বন্ধু, যার নাম হচ্ছে ওসমান, সে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসেছে, বন্ধুবান্ধবরা আনন্দিত হবে, গল্পগুজব হবে, পরদিন শুক্রবার একত্রে সময় কাটাতে পারবে, একসাথে জুম্মার নামাজ আদায় করতে পারবে। আর এই মাসাদ ভাইয়ের খুব কাছের বন্ধু এই ওসমান, যখন তার সাথে দেখা হলো, দেখা গেল যে ওসমান খুব ক্লান্ত, পরিশ্রান্ত, চেহারায় কেমন যেন একটা বিমর্ষ ভাব, মুখটা ফ্যাকাশে, ভয় পেলে যেরকম হয় ওই রকম। তখন এই মাসাদ ভাই জিজ্ঞেস করলেন, কিরে ওসমান, তোকে এমন দেখাচ্ছে কেন, তুই কি অসুস্থ? তখন ওসমান হাসি মুখে বলল, না আসলে আমি অসুস্থ না, এই আছে একটু সমস্যা চলছে। শুক্রবার দিন দেখেন যে এই যে মাসাদ ভাই দেখেন যে এই ওসমানের বাড়িতে তার মাদ্রাসার হুজুর এসেছেন। হুজুর এসে ওসমানকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। অন্যরা কিন্তু এই বিষয়টা খেয়াল করেনি। অন্যরা বলতে অন্য বন্ধুবান্ধবরা যখন হুজুরের সাথে ওসমান মাদ্রাসায় চলে যাচ্ছিল, তখন কিন্তু পথে দেখা হয়েছে এই মাসাদ ভাইয়ের সাথে। তখন সালাম বিনিময় হয়েছে, মাদ্রাসায় চলে যাচ্ছেন এমনটা জানানো হলো আর কি। এরপরে প্রায় 5 বছর কেটে যায়। করোনার সময় চলে আসে 2020 সালের দিকে। এরপর দেখা গেল যে এই যে ওসমান, তার লেখাপড়া আর হলো না। সে নাকি 28 পারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছিল। এরপর সে আর আসলে লেখাপড়া করতে পারেনি। 2022 সালের রমজান মাসে 17ই রমজানের তারাবির পর এই মাসাদ ভাই আর এই ওসমান ভাই এই দুজন বসেছেন গল্পগুজব করার জন্য। এই যে দীর্ঘ 5 বছরের মধ্যে কিন্তু এই তার বন্ধু ওসমান ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি। এরপর যখন কথাবার্তা হচ্ছে, অনেক পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হচ্ছে। এরপর এই যে ওসমান ভাই, উনি কথা প্রসঙ্গেই নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করেন। মূলত এই ওসমান ভাই উনি ওনার জীবনে মোট 4টি মাদ্রাসা পরিবর্তন করেছেন। সর্বশেষ যেই মাদ্রাসা উনি লেখাপড়া করেছেন, এটার নাম ছিল হাটখোলা ফতুল্লাহ হাজিপাড়া মাদ্রাসা। তো ওখানে যখন ভর্তি হয়েছেন, খুব ভালোভাবেই চলছিল দিনকাল। আর উনি মোটামুটি সিনিয়র হয়ে গেছেন আর কি, 20 পারার উপরে কোরআনের হাফেজও হয়ে গেছেন। তখন একদিন মাদ্রাসার বড় হুজুর উনি জানান যে আজকে মাদ্রাসার চাবি হাতে রাখার দায়িত্ব হচ্ছে ওসমান ভাইয়ের। ওখানে একটা ব্যাপার, তা হচ্ছে যে একজন সিনিয়র স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয় এক রাতে, যে ওই রাতে সে সবাইকে ডেকে তুলবে, মাদ্রাসার চাবিটা তার কাছে থাকবে, ছাদের চাবি, মেইন গেটের চাবি তার কাছে থাকবে। এরকম করে একজনকে দায়িত্ব দেওয়া হয়। ওসমান ভাইয়ের কাছে এই দায়িত্বটা এসে পড়ে। বলে রাখা ভালো, উনি সিনিয়র হলেও মাদ্রাসায় তখন নতুন, মানে ওই মাদ্রাসায় উনি নতুন আর কি। রাত্রেবেলা হুজুর তো চাবি বুঝিয়ে দিয়েছেন এবং হুজুর বলে দিয়েছেন যে ওসমান, তুমি তো মাদ্রাসায় নতুন আসছো, মনে রাখবা রাতের বেলা ছাদে যাওয়া যাবে না। ছাদের চাবি এখানে আছে,
দিনের বেলা ছাদে যাওয়া যায়, কিন্তু কোনোভাবেই রাতের বেলা ওখানে যাওয়া যাবে না। আর যদি কোনো ছাত্র ভাই ওয়াশরুমে যেতে চায় তাহলে সে যেন একা না যায়। অন্যান্য ছাত্রদের বলা আছে তুমিও বিষয়টা খেয়াল রেখো, তুমিও বাইরে যেতে হলে একা যেও না, কাউকে ডেকে নিয়ে যাবা। তো এরকম কথা বলে দেওয়া হলো আর কি, হুজুর বলে দিলেন। এরপর হুজুর ওনার যে থাকার জায়গা বা ওনার যে বাসা কাছাকাছি ছিল সেখানে উনি চলে যান। হুজুর যেভাবে বলেছেন সেভাবেই সব কিছু করবেন এরকমই চিন্তা করেছেন আর কি। এরপর কি হলো, রাতের বেলা এক ছাত্র ভাই, মানে তার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তার নাম ছিল রাকিব। এই রাকিব রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। সে অন্য কাউকে ডাকেনি, এই ওসমান ভাইকে ডেকেছে। তো ওসমান ভাই উঠেছেন, ওঠার পর যেহেতু হুজুর বলে দিয়েছেন যে এই বিষয়ে সবাই যেন সবাইকে সহযোগিতা করে, তো ওসমান ভাই উঠেছেন। সে ওয়াশরুম থেকে ফেরার পথে তখন ওই রাকিব বলতেছেন ওসমান ভাইকে যে হ্যাঁ রে ওসমান, আজকে তো তোর কাছে চাবি আছে, একটা কাজ করি, চল তো আমরা ছাদে যাই। ছাদে আসলে কেন হুজুর নিষেধ করে, আর এখন তো কেউ নাই, অনেক রাত, সবাই ঘুমাচ্ছে, চল যাই। এদিকে ওসমান ভাই উনি তো ওই মাদ্রাসায় নতুন এসেছেন, ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করলো, ছাদে কি এমন আছে, নিষেধ করলো, ঘটনাটা কি, চাবি তো আমার কাছে আছে, যাই দেখি, কেউ তো আর দেখছে না। তখন এই দুইজন আস্তে আস্তে ছাদের উপরে ওঠে। ছাদের উপরে ওঠার পর মানে মেইনলি যে কাজটা প্রথমে করতে হবে তা হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে। তো চাবি দিয়ে খোলার পর দুজনেই ছাদে উঠেছেন। ছাদে ওঠার পর এই যে রাকিব, সে দেখে ছাদে কিছুই নাই, একদম স্বাভাবিক সব কিছু। কিন্তু এই ওসমান ভাই উনি দেখেন ছাদে একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়াল। বিড়ালের আকৃতিটা স্বাভাবিক বিড়ালের মতো হলেও ওখানে আরও একটা কুকুর ছিল, যে কুকুরটার আকৃতি স্বাভাবিক কুকুরের আকৃতি থেকে অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে জল করছে, মনে হচ্ছে এই কুকুরটা খুবই হিংস্র। যখনই ওই কুকুরটা দেখেছে যে এখানে দুইজন উঠেছে, তখন ওই কুকুরটা নাকি রাগে গড় গড় শব্দ করছে, মানে আক্রমণ করার আগে যেরকম শব্দ করে ওই রকম। তখন এই ওসমান ভাই ওই রাকিব ভাইকে বলছেন, হ্যাঁ রাকিব দেখতো, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? রাকিব ভাই বলেন তুই কি দেখছিস? তখন দেখতো এখানে কুকুর বিড়াল দেখা যায় কি না? তখন ওই রাকিব ভাই বলে কই না তো, আমি তো কিছু দেখি না। এই জিনিসটা কিন্তু ওসমান ভাই বুঝতে পারলেন যে রাকিব কিছুই দেখতে পারছে না, তার কাছে সব কিছু স্বাভাবিক এরকম মনে হচ্ছে, অথচ আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু তখন আর ওই রাকিবকে কিছু বলে নাই, দ্রুত ওখান থেকে বের হয়ে ছাদের ওই গেটটা তালা মেরে দিয়ে নিচে চলে আসছেন। আর উনি এবার জানিয়ে দিলেন রাকিবকে যে রাকিব শোন, রাতের বেলা আসলেই ছাদে আসাটা আমাদের উচিত হয়নি। কেন কি বিষয়, এই বিষয়টা রাকিবকে জানান নাই। যদি রাকিব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আবার যদি কাউকে বলে ফেলে, হুজুর যদি জানেন তখন তো আর একটা ঝামেলা হবে। তো ওই দিন রাত স্বাভাবিকভাবেই কেটে যায়। পরদিন ভোরবেলা স্বাভাবিকভাবেই সবাই ফজরের নামাজ আদায় করা হলো, ক্লাসের নিয়ম অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেল। তো ওই দিনটা চলে গিয়ে রাত যখন এসেছে তখন থেকেই একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ওসমান ভাই তার সহপাঠীদের সাথে ঘুমাতে যাবেন। মধ্যরাতে এই ওসমান ভাইয়ের ঘুম ভাঙে একটা ছোট বাচ্চার কণ্ঠস্বরের ডাকে, মানে কণ্ঠস্বরের কারণে ঘুম ভেঙে বলছে ওসমান ভাই ওঠো ওঠো। তো ওসমান ভাই চোখ খুলে দেখেন যে 5-6 বছর বয়সী একটা বাচ্চা এই ওসমান ভাইয়ের হাত ধরে আছে এবং খুব জোরে জোরে হাত ধরে টানছে। তবে এই বাচ্চাটির চোখ ছিল রক্তবর্ণের, যদিও বা রুমের মধ্যে ডিম লাইট জ্বলছিল তবুও সেটা বোঝা যাচ্ছিল। আর এই বাচ্চাটা এমনভাবে হাসছিল, মানুষ রাগান্বিত হয়ে হাসি দিলে যেরকম হয় ওই রকম, মানে স্বাভাবিক হাসি না, রাগান্বিত হাসি। এই জিনিসটা দেখে এই ওসমান ভাই ভয় পেয়ে যায়। উনি চিন্তা করেন আচ্ছা এই বাচ্চাটাকে একে তো কখনো দেখিনি, এ কোত্থেকে আসলো, এই ক্লাসরুমে তো একে দেখি নাই। উনি ভয় পেয়ে গিয়ে কি করেছেন, ওই শুয়ে থাকা অবস্থাতেই এই বাচ্চার বুকে সজোরে একটা লাথি মেরেছেন। এই লাথিকে ছিটকে পড়ে যায় বাচ্চাটি, বেলকনির দিকে পড়ে যায়। আর তখন খুব বিদঘুটে একটা হাসি দিয়ে বলে যায়, ওসমান আমরা 3 ভাই, তোকে কিন্তু দেখে নেব, মনে রাখিস। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠে ছাত্র দেখতে পায় এই যে বেলকনিতে যে গাছের টবগুলো লাগানো ছিল সবগুলো টব মানে ভেঙে গেছে, ভেঙে পড়ে আছে। কে ভাঙলো এটা তো আর বোঝা গেল না। ওই দিন দুপুরের খাবার সময় হঠাৎ কিতাবখানা থেকে খবর আসলো যে
কিতাবখানার এক শিক্ষার্থী নাকি একাই 36 জনের খাবার খেয়ে ফেলেছে, আর তার আচরণ খুবই অস্বাভাবিক। সে পরবর্তীতে শুধু বমি করছিল। একা 36 জনের খাবার খেয়ে ফেলে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? নিশ্চয়ই না। সেদিন আসরের পর সব হুজুর যারা ছিলেন, শিক্ষকগণ ছিলেন আর কি, তখন এই হেফজোখানার শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন। তারা সব শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা কি কেউ রাতে ছাদে গিয়েছিলে বা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলে? তোমরা কি কোনো কুকুর, বিড়াল বা কোনো পশুকে দেখেছিলা? তাদেরকে আঘাত করেছিলা? সব শিক্ষার্থী অবাক হয়ে জিজ্ঞেস করে যে না তো হুজুর, কেন এরকম প্রশ্ন করছেন, আমরা তো এরকম কিছু দেখি নাই। তখন বড় হুজুরকেও অন্য হুজুররা বলতেছেন যে হুজুর, আসলে এরা তো কেউ বলছে না, এরা তো ওঠার কথাও না। আসলে হঠাৎ কী এমন সমস্যা হলো যার কারণে এটা শুরু হয়ে গেল, এরকম একটা সমস্যা? একটা বাচ্চা 36 জনের খাবার খেয়ে ফেললো। আমরা তো বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছি। অদ্ভুত ধরনের কান্নার শব্দ শুনতে পাই, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই, কিতাবগুলো এলোমেলো থাকা দেখি। পবিত্র কোরআন যেখানে রাখা থাকে কোরআনগুলো ঠিক থাকে, কিন্তু অন্যান্য কিতাবাদি যেখানে রাখা থাকে সেগুলো এলোমেলো হয়ে থাকে। তারপরে একজন শিক্ষার্থী, সে নাকি ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তো এরকম এটা হচ্ছে, এমনকি বেশ কিছু কিতাবের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তখন বড় হুজুর সবাইকে অভয় দেন। সেদিনের মতো বৈঠক শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই যে ওসমান ভাই, উনি ওনার কাজগুলো গুছিয়ে রেখে রাতের খাবার সম্পূর্ণ করে ঘুমাতে যান। হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভাঙে তার বন্ধুর ডাকে। চোখ খুলে দেখেন, আরে এ তো সেই বন্ধু রাকিব। আর আরেকজন বন্ধু আছে ওখানে, তার নাম হলো সাজিদ। এই দুই বন্ধু রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। ওরা কোনো কথা না বলেই ওসমান ভাইকে আঘাত করতে থাকে। আঘাতগুলো এমন তীব্র ছিল যে ওসমান ভাই চিৎকার করছিল। তবে ওনার চিৎকারগুলো আশেপাশে ঘুমিয়ে থাকা কোনো শিক্ষার্থী শুনতে পাচ্ছিল না। সবাই এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে যে তারা কিছুই বুঝতে পারছে না। আর এই দুইজন তো খুবই বাজেভাবে ওসমান ভাইকে আঘাত করছিল। একটা পর্যায়ে টেনে হিঁচড়ে ওসমান ভাইকে বারান্দার দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওসমান ভাইকে বলতে থাকে, তোর কত বড় সাহস, আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস, আজকে তোর বুক আমরা ছিঁড়ে ফেলব। এক পর্যায়ে ওসমান ভাই অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরত আসে, সে তখন দেখে সে তার বিছানাতেই রয়েছে, তার পাশে থাকা সব সহপাঠীরা রয়েছে। হুজুর কিছুক্ষণের মধ্যেই সবাইকে ডাকবে আর কি। সবাই কিন্তু এমন অবস্থা, তারা কিন্তু টেরও পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। এই ওসমান ভাই তার বিছানাতেই রয়েছে। এটা কি স্বপ্নের মধ্যে হলো না কি হলো, উনি চিন্তা করছেন। উনি যখন বিছানা ছেড়ে উঠতে যাবেন তখন উনি অনুভব করেন ওনার শরীরে প্রচণ্ড রকমের ব্যথা, উঠতেই পারছেন না। তো কি করা, উনি শরীরটাকে নাড়াতেই পারছেন না। কোনো মতে উঠে দাঁড়ালেন, দেখা গেল উনি হাঁটতেই পারছেন না, পা চলছে না। হুজুরকে জানানো হলো। হুজুর এসে দেখলেন যে আসলেই তো এই অবস্থা। তখন বললেন যে ঠিক আছে, তুমি ওযু করে এখানেই নামাজ পড়ে নাও, মসজিদে যেতে হবে না। এরপর ওসমান ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর চলে আসে, এমন অসুস্থ হয়ে যায়। সব সহপাঠীরা তো তারা তাদের মতো করে পড়া করছে। আর হুজুর উনি বললেন যে ঠিক আছে, ওসমান যেহেতু অসুস্থ, ওকে 4 তলায় একা একা বিশ্রাম করার জন্য রেখে আসা হোক। তাকে ওখানে রেখে আসা হয়। যখন এই ওসমান ভাই উনি ওখানে বিশ্রাম করছেন, শুয়ে আছেন, তখন কিন্তু দিনের বেলা। হঠাৎ নাকি চারদিকে জানালা খুলে গেল। মনে হচ্ছে ঝড়ো বাতাস শুরু হয়েছে। ওই ঝড়ো বাতাসে ওই রুমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে বুকশেলফে থাকা বিভিন্ন বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। আর বেলকনিতে রাখা ফুলের টবগুলো মনে হচ্ছে কেউ তার দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর মনে হচ্ছিল 15 থেকে 20 জন একসাথে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছে। সবাই একই কথা বলছে, সমস্বরে সবাই একই কথা বলছে, ওসমান তোকে কিন্তু আমরা মেরে ফেলবো, তুই আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস, তোকে ছাড়বো না। এরকম হচ্ছে। এদিকে এই ওসমান ভাই হামাগুড়ি দিতে দিতে একটা পাশে চলে আসার চেষ্টা করছেন। উনি একটা পাশে আসার পর একটা শেলফে থাকা পবিত্র কোরআন ধরে নিজের বুকের সাথে চেপে ধরলেন। উনি চিন্তা করেছেন যে যেহেতু পবিত্র কোরআনকে আমি চেপে ধরেছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এর মধ্যে কি হয়েছে, নিচ থেকে
ওস্তাদ অর্থাৎ যিনি প্রধান শিক্ষক মোহতামিম, উনি চিৎকার করে বলছেন, এই ওসমান তুমি ঠিক আছো? তখন ওই ওসমান ভাই এই ডাকটা শুনেছেন। উনি বলছেন যে হুজুর আপনি তাড়াতাড়ি উপরে আসেন, নাহলে আমি মারাই যাব। হুজুর দ্রুত উপরে চলে আসেন। হুজুর এসে দেখেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তবে এই যে প্রচণ্ড বাতাসের কারণে বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল, এগুলো নিচে পড়ে আছে। হুজুর দ্রুত গিয়ে ওসমানকে জড়িয়ে ধরেন। এরপর ওসমান তো কান্নাকাটি শুরু করে দেয়, হুজুর আপনি না আসলে আমি তো মারাই যেতাম। তখন হুজুর তাকে আবার নিচে নিয়ে আসেন, যে এখানে আসলে একা রাখাটা তাকে তাকে যে একা রেখে গেছেন জিনিসটা আসলে উচিত হয় নাই। তবে তখন তো ফজরের নামাজ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তখন তো আর ভয়ের কিছু থাকার কথা না। যাই হোক, ওই দিন নারায়ণগঞ্জের একজন বিখ্যাত হুজুর, তার নাম হচ্ছে আউয়াল হুজুর, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হলেন। তো উনি আসলেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। আউয়াল হুজুর কিন্তু এই রুকিয়া সংক্রান্ত বিষয়ে মোটামুটি বেশ ভালো জ্ঞান রাখেন আর কি। ওনাকে বিভিন্ন বিষয় বলা হলো যে মাদ্রাসায় এই ধরনের সমস্যা চলছে। তখন নাকি এই কথা বলতে বলতে ওনার যে ছোট ছেলে, এই ছোট ছেলে উনি কিন্তু তুরস্ক থেকে লেখাপড়া করে আসছেন। তবে উনি ওনাকে দেখলে কোনো আলেম বা এরকম কিছু মনে হয় না। উনি ক্লিন শেভড, মাথার চুলও ছিল ছোট ছোট। তো কথা বলতে বলতে হঠাৎ করে উনি এক পাশে সরে গেলেন। যাওয়ার পর কিছু বাচ্চারা এক জায়গায় লেখাপড়া করছিল, এর মাঝখানে গিয়ে নাকি ওই পূজারীরা যেভাবে ধ্যানে বসে ওরকম ধ্যানে বসে গেছেন। হঠাৎ করে তার এভাবে ধ্যানে মতো করে বসে যাওয়া, আবার বিড়বিড় করছে, এটা তো দেখে সবাই অবাক হয়ে যান যে কি ব্যাপার, এরকম কেন হলো। হুজুররা তো আগে থেকেই বেশ কিছু ভয়ের বিষয়গুলো নিয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আবার কোনো সমস্যা শুরু হলো কি না। তখন দ্রুত আশেপাশে থাকা শিক্ষার্থীদেরকে হুজুররা সরে যেতে বলেন, তোমরা এখান থেকে দ্রুত সরে যাও। এরপরই নাকি এই ছেলেটা মাটিতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে। আবার হুজুর তো আরেক সাইডে রয়েছেন। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটে গেছে। হুজুরকে জানানো হলে দ্রুত হুজুর তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান, বাসায় চলে যান আর কি। বাসাটা খুব বেশি দূরে ছিল না। এই যে আউয়াল হুজুর, উনি তো বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হয়েছে, তার ছেলে এখানে এসে হঠাৎ করে এরকম আচরণ করেছে, বিষয়টা তো স্বাভাবিক না। এরপর উনি মাদ্রাসায় আসেন, আসার পর শিক্ষার্থীদের সাথে কথা বলেন, হুজুরদের সাথে কথা বলেন, সব কিছু শুনলেন। এরপর এশার নামাজের পর আবার সবার সাথে বসবেন বলে উনি চলে গেলেন। এশার নামাজের পর বসলেন। বসার পর উনি নিজে থেকেই বলছেন, এই তোমাদের মধ্যে কে এই কাজটা করছে বলো, এই অপকর্মটা কে করেছে? কেউ না কেউ করেছে। হুজুররা তো অবাক হয়ে গেছেন যে নিশ্চয়ই এই আউয়াল হুজুর কোনো একটা তথ্য পেয়েছেন, যার কারণে এসে বলতেছেন। এদিকে কেউ তো স্বীকার করে না যে ঘটনাটা কি। সবাই বলতেছেন আমরা খুবই একটা ভীতিকর অবস্থার মধ্যে আছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তো এদিকে হয়েছে কি, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। আর এই যে ওসমান ভাই, উনি তো অসুস্থ ছিলেন, উনি ছুটি নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এরপর দিন বড় হুজুর গিয়ে তাকে নিয়ে আসেন। এইখানে আর একটা ঘটনা ঘটে, তা হচ্ছে বড় হুজুর এসে ওসমানের কাছে যান, ওসমান ভাইয়ের কাছে যান, তার মা বাবাও সেখানে ছিল। তখন বড় হুজুর বলছেন যে ওসমান, তুমি কি নিজের মুখ থেকে সব কথা বলবে, নাকি আমি তোমার মা বাবার সামনে সব কথা খুলে বলবো? তখন এই ওসমান ভাই স্বীকার করেন যে ওই রাত্রে হুজুরের নির্দেশ অমান্য করে ছাদে উঠেছিলেন এই রাকিবকে সাথে নিয়ে। তখন এই হুজুর বললেন যে ওসমান, তুমি কি জানো যে কি ভয়ঙ্কর কাজ তুমি করেছো? তুমি জানো না, এইখানে অনেক দুষ্টু শ্রেণীর জিনেরা ছিল যারা মাদ্রাসার বাচ্চাদেরকে বিরক্ত করত। এরকম 3টা জিনকে ছাদের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল। ওখানে রাতের বেলা কারো যাওয়া নিষেধ। রাতের বেলা কেউ যদি ওখানে যায়, সাথে সাথে এই বন্ধনীটা কেটে যাবে আর ওরা মুক্ত হয়ে যাবে। তুমি সেখানে গিয়েছো, তোমার সাথে আরেকজনকে নিয়ে গিয়েছো। ওখানে যাওয়ার সাথে সাথে তুমি যাদেরকে দেখেছো ওরাও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ছিল, আর যাওয়ার সাথে সাথে ওরা এখান থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হওয়ার পর ওদের গোত্রের আরও অনেকগুলো জিনেদেরকে নিয়ে এখন মাদ্রাসায় বিরক্ত করা শুরু করেছে। এর মধ্যে তোমার কাছে একটা জিন এসেছিল, তুমি লাথি মেরেছ, আরও বেশি ক্ষিপ্ত হয়েছে। এখন প্রায় 150 জিন এই মাদ্রাসায় উৎপাত করার জন্য চারদিকে ঘিরে রেখেছে। বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে
তাদের মানসিক অস্থিরতা সৃষ্টি করে পড়াশোনায় বাধা তো দিচ্ছেই, এদের মাদ্রাসায় থাকার ক্ষেত্রে বাধা দিচ্ছে। আর এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি। তুমি এই কাজটা ভালো করো নাই। তবে আমার একটা দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটা পালন করেছি। ওই যে 3টা জিন, ওই 3টা জিনের মধ্যে 2টো জিনকে আবার বন্দি করতে সক্ষম হয়েছে। তবে আর একটা জিন বন্দি হতে হতেও হয়নি, তবে ওর উপর যে রুকিয়া করা হয়েছে তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে। ও এখন তোমার বাড়ির এখানে এসে আস্তানা গেড়েছে তোমাকে ক্ষতি করার জন্য, কারণ ওটাকেই তুমি লাথি মেরেছিলা। এটাকে বন্দি করতে পারিনি, তবে ও তোমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রেখো, তুমি যে কাজটি করেছ, কাজটি ভালো করোনি। এর একটা শাস্তি তুমি পাবে। কী যে শাস্তি এটা আমি বলতে পারবো না। তবে মনে রেখো, তুমি তোমার জীবন থেকে খুবই মূল্যবান একটা আধ্যাত্মিক জিনিস হারাবে। এটা বলার পর ওসমান ভাইকে নিয়ে চলে গিয়েছেন, কারণ ওনার আরও কিছু রুকিয়া করার দরকার ছিল। এরপর আরও কিছুদিন পার হয়ে গেলে ওনার 28 পারা হেফজও কমপ্লিট হয়, মানে আর 2 পারা ছিল সম্পূর্ণ হাফেজ হতে। এরপর উনি নাকি আর পড়তে পারেন নাই। হঠাৎ করে ওনার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে, উনি বাড়িতে চলে আসেন, আর মাদ্রাসায় যান নাই। এরপর আস্তে আস্তে উনি ওনার আমলের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসেন। বিভিন্ন ধরনের বাজে নেশায় উনি অভ্যস্ত হয়ে যান, বাজে ছেলেদের সাথে উনি মেশা শুরু করেন। আস্তে আস্তে এই 28 পারা উনি ভুলে যান। একটা সময় বুঝতে পারেন যে আসলে হুজুর ওই দিন যে বলেছিলেন তুমি তোমার জীবন থেকে একটা মূল্যবান আধ্যাত্মিক জিনিস হারাবে, এইটা যে এইটা হবে, এটা উনি বুঝতে পারেন নাই। উনি আফসোস করেন যে হুজুরের নির্দেশ অমান্য করেছিলেন, যার কারণেই এরকম ঘটনা ঘটে গেছে। এরকম একটা কঠিন শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে এটা মনে হতে পারে এটা তেমন কিছু না, তার শারীরিক তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু একটা ছেলে হাফেজ হওয়ার একটা প্রবল বাসনা নিয়ে 28 পারা পড়ে তার আর পড়া হলো না, পুরোটা ভুলে গেল, সে ভিন্ন একটা জগতে চলে গেল, তার আমলের অনেক পরিবর্তন হয়ে গেল। এখন অবশ্য সে আবার আস্তে আস্তে তার আমল আবার ভালো করার চেষ্টা করছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে আমি বলেছিলাম যে একটা আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। তা হচ্ছে আমরা কওমি মাদ্রাসা অঙ্গনে যারা কিছুটা সময় হলেও দিয়েছি, ওখানকার যে পরিবেশ, ওখানকার ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আর অন্যান্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের সম্পর্ক কিন্তু একরকম না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে, সেখানেও আছে, এটা থাকবেই। কিন্তু আধ্যাত্মিক এলেম অর্জনের ক্ষেত্রে ওস্তাদের সান্নিধ্য, তার আনুগত্য, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ কওমি অঙ্গনে যেই লেখাপড়াগুলো হয়ে থাকে এর সাথে রুহানি জগতের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য শিক্ষকের কথা শোনা, তার প্রতি সম্পূর্ণ আদব রক্ষা করে চলা, আনুগত্য করা, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। যারা কওমি অঙ্গনে লেখাপড়া করেছেন তারা এটার গুরুত্ব বোঝেন। আমরা বাইরের মানুষজন এটা ওভাবে বুঝতে পারি না। যে এলেমের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে সেখানেই প্রবল আনুগত্যের প্রয়োজন হয়, যেটা কিন্তু কওমি অঙ্গনে দেখা যায়। অন্যান্য অঙ্গনগুলোতে এটা ওভাবে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো এই যে হুজুর যিনি ওসমান ভাইকে নিষেধ করেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এইটার একটা প্রভাব যেটা পড়বে তার আধ্যাত্মিক বা রুহানি জগতে পড়বে, সে যে লেখাপড়া করেছে এটার উপর পড়বে এবং তার পুরো একটা আমলের উপর পড়বে। তাই হয়েছিল। আমরা ওসমান ভাইয়ের জন্য দোয়া করব, যেহেতু উনি আবার ফেরত আসার চেষ্টা করছেন, আল্লাহ তাকে কবুল করুন। সেই সাথে আমরা চেষ্টা করব আমরা যাদেরকে ফলো করি, বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে যাদেরকে ফলো করি, তাদের পরামর্শগুলো আমরা মেনে চলব। কারণ অনেক সময় শিক্ষকরা সব বিষয় বলেন না, বললে অনেকে ভয় পেয়ে যাবেন, বিশেষ করে মাদ্রাসা অঙ্গনে। তখন দেখা যাচ্ছে যে আমরা ভুল করে যদি কোনো কাজ করে ফেলি, এই মাদ্রাসায় যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা ঘটে যেতে পারে, তখন কিন্তু অনেকের বদদোয়া এবং অভিশাপের শিকার হতে হবে। যে ওস্তাদের কথা অমান্য করে কাজটি করা হলো, অনেকের ক্ষয়ক্ষতি হলো,
পুরো মাদ্রাসার বদনাম হলো, মাদ্রাসা সম্পর্কে একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়লো, অনেক স্টুডেন্টরা মাদ্রাসা ছেড়ে চলে গেল ভয় পেয়ে। তো এইটার একটা বদদোয়া বা অভিশপ্ত এসে লাগবেই, এটাই তো স্বাভাবিক। এই জন্য ওস্তাদদের কথা মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।